তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো আজকে তোমাদের নবম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলাম বইয়ের গণিত বইয়ের প্রথম অভিজ্ঞতা প্রাত্যহিক জীবন সেট। এই প্রাত্যহিক জীবনে সেট নিয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। প্রাত্যহিক জীবন বা দৈনন্দিন জীবনে আমরা সেটের যে ব্যবহার করি তা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমরা এই অধ্যায় বা এই অভিজ্ঞতা শিখতে পারবো কি কি: সেটের ধারণা, সেটের প্রকারভেদ, সেটের অপারেশন, ভেনচিত্র, কার্তেশীয় গুণজ, সেটের প্রয়োগ। তাহলে আমরা যদি আরও আস্তে আস্তে সামনের দিকে আগাই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি জিনিসের ছবি, একটা হচ্ছে মৌমাছির ছবি আর একটা আমরা পিঁপড়ার ছবি দেখতে পাচ্ছি। তাহলে এই মৌমাছি ও পিঁপড়া এর মধ্যে কিছু পার্থক্য আবার কিছু কিছু মিল রয়েছে। যেমন পার্থক্যগুলো হলো মৌমাছি উড়তে পারে, পিঁপড়া হেঁটে চলাফেরা করে, কিন্তু মৌমাছি উড়ে। মৌমাছি মধু আহরণ করে, পিঁপড়া একটা শিকারী প্রাণী। আবার মৌমাছি খোলা জায়গায় বসবাস করে বা বাসা বাঁধে, আর পিঁপড়া গর্তে বাসা বাঁধে। তাহলে এই তিনটা হইল তাদের অমিল। এই তিনটা হলো তাদের অমিল, কোনো মিল নাই। কিন্তু যদি আমরা এইখানে চিন্তা করি যে মৌমাছির দেখো এই যে তিন জোড়া, অর্থাৎ 6টি পা আছে, পিঁপড়ারও 6টি পা, মৌমাছিরও 6টি পা আছে। পিঁপড়া ও মৌমাছি উভয়ে দলে বসবাস করে। পিঁপড়া ও মৌমাছি উভয়ে রানী দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে এই তিনটা হচ্ছে তাদের বৈশিষ্ট্যের মধ্যে দুজনেরই মিল রয়েছে, আর এই তিনটাতে তাদের দুজনের কোনো মিল নাই। তাহলে এখানে আমরা দুই ধরনের সেট, যেটা মিল আছে সেটা একটা সেট, আর যেটা মিল নেই সেটা আরও অন্য সেট হিসাবে চিন্তা করতে পারি। তো সামনের দিকে আমরা দেখি এখানে প্রাত্যহিক জীবনের সেট। প্রতিটি শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সময় তোমাদের এক সেট বই দেওয়া হয়। অষ্টম শ্রেণীতে যখন উত্তীর্ণ হয়েছিলে তখন তোমাদের যে বইয়ের সেট দেওয়া হয়েছিল তাতে কি কি বই ছিল নিচের ফাঁকা ঘরে লেখো। তাহলে এখানে কি কি বই ছিল? যেমন আমাদের বই ছিল বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ইত্যাদি আরও অন্যান্য বই আমাদের ছিল। তাহলে আমরা এখানে লিখতে পারি এ সমান সমান এই বইগুলো। আবার আমরা যদি একটু রং পেন্সিলের কথা চিন্তা করি, তাহলে একটু মনে করে দেখি শেষ যখন রং পেন্সিল ব্যবহার করেছিলাম, তোমার রং পেন্সিলের সেটে কি কি রং ছিল তা এখানে লিখতে বলছে। তাহলে তোমার রং পেন্সিলের মধ্যে সাদা, কালো, লাল, হলুদ, বেগুনি, সবুজ আরও বিভিন্ন ধরনের রং ছিল, যা তোমরা মনে করে দেখবে। এরপর ক্রিকেট যখন আমরা খেলতাম, ক্রিকেট খেলার সময় আমাদের সরঞ্জাম কি কি ছিল? আমরা যদি চিন্তা করি ক্রিকেট খেলার সময় আমাদের সরঞ্জাম ব্যাট ছিল, গ্লাভস ছিল, তারপর হ্যান্ড গ্লাভস ছিল, পায়ের যে গ্লাভস সেটা ছিল, আরও অন্য অন্য বল,
বিভিন্ন জিনিস আমাদের এই ক্রিকেট খেলার উপকরণে থাকে। তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো যে আমরা বিভিন্ন জিনিসের সেট নিয়ে আলোচনা করেছি। তোমরা দেখলে পাঠ্য বই, রং পেন্সিল, ক্রিকেট খেলার সরঞ্জাম ইত্যাদি সবকিছুরই সেট হয়। তোমাদের শ্রেণীতে যতজন শিক্ষার্থী রয়েছে তাদের নিয়ে একটি সেট হতে পারে। বাংলাদেশের জাতীয় পতাকার রঙের একটি সেট হতে পারে। তোমার পড়ার টেবিলে যা যা রয়েছে সেগুলো নিয়ে একটি সেট হতে পারে। এ তো গেল বাস্তব বস্তু। বিমূর্ত বস্তুরও সেট হয়, যেমন তোমাদের বিদ্যালয়ে ফুটবল দলের খেলোয়াড়দের নামের সেট। আবার বিভিন্ন সংখ্যার সেটও হতে পারে, যেমন পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যা কাকে বলে? যেমন ধরো আমরা পূর্ণ সংখ্যা যদি বলি তাহলে বলতে পারি যে ধরো 1, 2, 3, 4 ডট ডট, ধরেন যে এরকম 10, 12, 15 যা হোক না কেন এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। তোমাদের সাথে আরও পূর্ণ সংখ্যার সেট নিয়ে কথা হবে ইনশাল্লাহ। এখন এই যে সেট, জেনে রাখো যে সেট এর আবিষ্কার কে করেছেন। জেনে রাখো সেট তত্ত্বের জনক হলেন জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। তার জন্ম জার্মানিতে। ক্যান্টর এবং তার আজীবনের বন্ধু রিচার্ড ডেটকিন্ড চিঠি আদান প্রদান করে একমত হন যে সেট হলো সসীম বা অসীম বস্তু, একটি সংগ্রহ যা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করে এবং প্রতিটি বস্তুর স্বতন্ত্রতা বজায় থাকে। তাহলে আমরা বলতে পারি বাস্তব বা বিমূর্ত। তাহলে আমরা বলতে পারি বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বস্তুর নির্দিষ্ট সংগ্রহকে সেট বলে। এটা তোমরা মুখস্থ করে নিবা যে সেট কাকে বলে এবং সেটের প্রয়োজনীয়তা কেন। তোমরা হয়তো এতক্ষণে নিশ্চয়ই ভাবতে শুরু করেছো যে গণিতে আবার সেটের প্রয়োজনীয়তা কি। নিচের উদাহরণটি মনোযোগ সহকারে লক্ষ্য করলে তোমাদের কাছে সেটের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে যাবে। উদাহরণ 1, এখানে বলা আছে মৃতুদের বিদ্যালয়ের 16 জন শিক্ষার্থী একটি স্থানীয় গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছিল। সেখানে শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা যাচাইয়ের জন্য বিভিন্ন কুইজ দেওয়া হয়েছিল, যার পূর্ণমান ছিল 100 নম্বর। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে তাদের মাঝে কে কে জাতীয় গণিত অলিম্পিয়াডে যাবে। যে সকল শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর 60% এর বেশি তারা জাতীয় পর্যায়ে বিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে। নিচের ছকটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো। যেমন এখানে নাম এবং প্রাপ্ত নম্বর আছে। আমরা যদি এখানে 60% এর চেয়ে বেশি দেখি তাহলে প্রাপ্ত নম্বরের মধ্যে আমরা দেখতেছি 60 নম্বরের চেয়ে বেশি হচ্ছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 60 নম্বর বা তার চেয়ে বেশি পেয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি যে 16 জনের মধ্যে 60% এর বেশি পেয়েছে কত? 10 জন। তাহলে
আমরা যদি 3 5 15 3 ভাগ করি তাহলে দেখা যাচ্ছে যে 3 ভাগের 2 ভাগে 60 নম্বরের চেয়ে বেশি নম্বর পেয়েছে। তাহলে এখানে আমরা উক্ত অলিম্পিয়াডে প্রাপ্ত নম্বর সমূহের মধ্যে 60% এর অধিক নম্বর সমূহকে এ এবং 60% এর কম নম্বর সমূহকে বি দ্বারা প্রকাশ করে দেখানো যায়। তাহলে আমরা এখানে কি এই দেখো এর সেটে 60% এর বেশি যে নাম্বারগুলো পেয়েছে সেগুলো আমরা এখানে দেখতেছি 60 এর চেয়ে বেশি, আর 60 এর চেয়ে যারা কম তাদের একটা আমরা এখানে সেট পেয়ে যাচ্ছি। এ থেকে আমরা কি বুঝতে পারলাম? দেখো আমরা নিচের বিষয়গুলো স্পষ্টতই বুঝতে পারছি। 60% এর অধিক প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা অর্ধেকেরও বেশি। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রাপ্ত 1/3 শিক্ষার্থী 60 এর কম নম্বর পেয়েছে, মানে 3 ভাগের 1 ভাগ, আর মানে 3 ভাগের 2 ভাগ পেয়েছে 60 নম্বরেরও বেশি। তাহলে 60% এর নিচে প্রাপ্ত নম্বর সমূহ 33%, 33 থেকে 59 পর্যন্ত এর মধ্যে অবস্থিত। তাহলে এছাড়াও আরও কি বুঝতে পারলে তা তোমরা নিচের ফাঁকা ঘরে লেখো। এছাড়া আমরা বুঝতে পারলাম যে একটা সেট গঠন পদ্ধতিতে অনেকগুলো সংখ্যা খুব দ্রুতই সজ্জিত করে আমরা বুঝতে পারি। তাই লক্ষ্য করো উপরের উদাহরণটিতে আমরা কিছু গাণিতিক উপাত্ত একটি শর্তের উপর ভিত্তি করে ভিন্ন দুইটি সেট তৈরি করেছিলাম। এখন বলো তো গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দক্ষতা আরও বৃদ্ধি করতে হলে কি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন? যেমন আমরা নিচের সিদ্ধান্তটি নিতে পারি। যেমন যে সকল শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর বি সেটে রয়েছে তাদের গণিতের বোধগম্যতা বৃদ্ধির জন্য বিদ্যালয় এবং গণিত শিক্ষকের জরুরি ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। এরকম একটি সিদ্ধান্ত নিতে পারলাম কারণ আমরা শিক্ষার্থীদের দুইটি সেটে বিভক্ত করতে পেরেছি। এই উদাহরণের মাধ্যমে তোমরা কি সেটের প্রয়োজনীয়তা বুঝতে পারলে? এই উদাহরণের মাধ্যমে তোমরা কি সেটের প্রয়োজনীয়তা বুঝতে পারলে? সেটের মাধ্যমে আমরা একই জাতীয় গাণিতিক বা বিমূর্ত তথ্যের সংগ্রহ বা সংকলন চিহ্নিত করতে পারি। একই জাতীয় তথ্য বা উপাত্ত আলাদা করার মাধ্যমে উপাত্ত প্রক্রিয়াকরণ এবং প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা অর্জন করা সম্ভব। তাহলে এসো এরকম একটি প্রয়োজনীয় বিষয় সম্বন্ধে আমরা আরও জানার চেষ্টা করি। সেটের প্রকাশ, সংজ্ঞা এবং প্রয়োজনীয়তা তো জানলে সেটকে প্রকাশ করারও কিছু কিন্তু চমৎকার পদ্ধতি রয়েছে। যে বস্তুসমূহের সেট প্রকাশ করবে সেগুলো দ্বিতীয় বন্ধনী সেকেন্ড ব্র্যাকেট এর মধ্যে কমা দ্বারা পৃথক করে প্রকাশ করা হয়। যেমন আমরা যদি এখানে বলি বাংলাদেশের জাতীয় পতাকার রং এর সেট, তাহলে এখানে দেখো বাংলাদেশের জাতীয় পতাকার রঙের সেট কি? লাল আর সবুজ। এখন জোড়ায় কাজ, সেট এ প্রকাশ করো। তাহলে সেটে প্রকাশ করতে বলছে কি? যে অষ্টম শ্রেণীর বিষয়সমূহের বইয়ের সেট। অষ্টম শ্রেণীর বিষয়সমূহের বইয়ের সেট কি আছে আমরা তো আগেই দেখলাম, যে বাংলা ইংরেজি অঙ্ক গণিত, বাংলা ইংরেজি অঙ্ক, তারপর বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, আরও বিভিন্ন। তোমার রং পেন্সিলের সেট, ছবিতে দেওয়া ক্রিকেট খেলার সরঞ্জামের সেট, এগুলো বিভিন্ন সেট হতে পারে যা আমরা এটা লিখতে পারবো কি না? অবশ্যই পারবো। সেট লেখার পদ্ধতি অবশ্যই ক্যাপিটাল অক্ষরে বা সেটের সাধারণত
সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর যেমন এ বি সি বা এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয়। কোনো একটি সেটে সংগৃহীত প্রত্যেক বস্তুকে সেটের সদস্য বা উপাদান বলা হয়। উপাদানকে সাধারণত ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর যেমন এ বি সি এক্স ওয়াই জেড ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। বি ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট এ বি হলে বি সেটের উপাদান এ এবং বি। উপাদান প্রকাশের চিহ্ন এপসিলন, অর্থাৎ এ এপসিলন বি এর অর্থ হলো এ বি সেটের একটি উপাদান। এ ইজ অ্যান এলিমেন্ট অফ বি, অথবা এ বিলংস টু বি। এখানে আমরা বিলংস টুও বলতে পারবো, এলিমেন্ট অফও বলতে পারবো। যদি সি সেট বি এর উপাদান না হয় তাহলে আমরা লিখতে পারি সি নট এলিমেন্ট অফ বি। সি নট এলিমেন্ট অফ বি অর্থাৎ সি বি এর উপাদান নয়। সি ইজ নট অ্যান এলিমেন্ট অফ বি। সি ডাজ নট বিলংস টু বি। বিভিন্নভাবে আমরা বলতে পারি। তাহলে তোমরা এখানে একটা কাজ যেমন দিচ্ছে যে 210 এর মৌলিক উপাদান সমূহকে সেট তৈরি করে নিচের খালি ঘরে লেখো। এখানে তোমরা কি করবে, 210 এর মৌলিক উপাদান সমূহের সেট তৈরি করে 210 এর মৌলিক উপাদান সমূহের সেট তৈরি করে খালি ঘরে লেখো। তাহলে মৌলিক উপাদান সমূহ, এই 210 এর মৌলিক উপাদান সমূহ তোমরা তৈরি করবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এতটুকুই। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমার ভিডিওগুলো অন্যর মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। তোমাদের এই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমি উজ্জীবিত হলে